আমাদের ত্রিপুরা রাজ্যের হাইকোর্ট ত্রিপুরা রাজ্যের গর্ব। বিশেষ করে ত্রিপুরা রাজ্যের সকল যারা বঞ্চিত কর্মচারী আছে, যারা ফিনান্সিয়ালি বেনিফিট পাচ্ছে না, যারা সমকাজে সমবেতন পাচ্ছে না, যারা চুক্তিবদ্ধ অনিয়মিত হয়ে বছর কি বছর নিজের জীবন অতিবাহিত করে নিচ্ছে, তাদের জন্য ত্রিপুরা হাইকোর্ট কিন্তু একদম শ্রেষ্ঠ স্থান। ত্রিপুরা হাইকোর্টে যখন কেউ ন্যায়ের জন্য যায়, যে আমরা কর্মচারী আমরা ন্যায় পাচ্ছি না, আমরা চরম বঞ্চনার শিকার হচ্ছি, তখন ত্রিপুরা হাইকোর্ট কিন্তু কর্মচারীদের পক্ষে রায় দেয় এবং সবসময় কর্মচারীদের যাতে মানে শ্রেষ্ঠ সুযোগ সুবিধা পায় তার দিকে যথেষ্ট নজর রাখে। তাই আমরা গর্বের সাথে বলতে পারি ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরার গর্ব। ত্রিপুরা হাইকোর্ট আছে বলে ত্রিপুরার কর্মচারীরা যে বঞ্চনাটা সেটা দিন দিন কমে যাচ্ছে। সেই রকম একটা রায় আমরা দেখেছি সর্বশিক্ষা শিক্ষকদের ক্ষেত্রে, তার ফাইনাল জাজমেন্টও চলে এসেছে। সর্বশিক্ষার যে সম্মানিত শিক্ষকরা আছে, যারা সমাজের মেরুদণ্ড, তারা প্রথম দিন থেকেই কিন্তু সেই একতা বা সেই যে তারা আছে এবং শিক্ষার উন্নয়নে তারা প্রথম সারিতে এসে কাজ করছে। কিন্তু এখানে ত্রিপুরার যে অন্যান্য শিক্ষকরা আছে তাদের সাথে কিন্তু তাদের স্যালারি স্ট্রাকচারটা অনেকটা ডিফারেন্স। তাদের রেগুলার স্পেস স্কেল নেই, ডিএ এর সুযোগ সুবিধা নেই, হাউস রেন্ট নেই, সিএ নেই, মেডিকেল নেই, কোনো সুযোগ সুবিধা নেই। একটা লামসাম একটা স্যালারি তাদের জন্য ধার্য করা হতো, যেহেতু এটা সেন্ট্রাল স্কিম ছিল। কিন্তু তারা কিন্তু অন্যান্য যে ত্রিপুরা গভর্নমেন্টের শিক্ষকরা আছে তাদের মতো কিন্তু ঠিক সেই হারে কিন্তু শ্রম বা সেই হারে কিন্তু পরিষেবা দিয়ে যাচ্ছে। অর্থাৎ পরিষেবা দুইজন, ত্রিপুরার যে সরকারি শিক্ষক এবং সর্বশিক্ষা শিক্ষক দুইজন পরিষেবা সেম দিচ্ছে, কিন্তু দুজনের স্যালারি স্ট্রাকচার আলাদা। মানে এখানে বঞ্চনা সৃষ্টি হয়েছে। সেই বঞ্চনার থেকে নিরাসনের জন্য ত্রিপুরার সর্বশিক্ষা শিক্ষকরা সবাই হাইকোর্টে গিয়েছে। এরকম ভাবে ত্রিপুরা অন্যান্য অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরাও যারা যারা বঞ্চনার শিকার হচ্ছে তারাও কিন্তু ধীরে ধীরে হাইকোর্টের দিকে মুভমেন্ট হচ্ছে, তারাও কিন্তু আন্দোলনের পথ অগ্রসর হচ্ছে। কারণ হাইকোর্ট পারবে কর্মচারীদের বঞ্চনা অবসান করতে, আন্দোলন একতা পারবে সেই শক্তি যোগাতে। এখানে 12টার মতো মামলা হয়েছে, রিট আবেদন যেটা হয়েছে ত্রিপুরা হাইকোর্টে, যেমন 86 আছে, 89 আছে, 91 আছে, অনেকগুলো আছে। অনেকে কেস করেছে। সর্বশিক্ষা সম্মত শিক্ষক যেমন সজল দেব আছে, তারপর বিধুভূষণ চৌধুরী সম্মত শিক্ষক আছে, প্রণব ভৌমিক সম্মত শিক্ষক আছে, তারপর ফিরোজ কুমার, মনোজ দেববর্মা, গীতা রানী, বিনোদ দেববর্মা, পরেন্দ্র দেববর্মা, গোবিন্দ দাস, সজলকান্তি দেববর্মা, তপন কুমার দাস, রূপা চক্রবর্তী, তন্ময় কুমার ভৌমিক, বাকরুজ মাহার, সত্যরঞ্জন পাল, রুহিদুব বেগম, গোবিন্দ তাঁতি, এরকম এই রিট মামলা 23 জন আছে। তারপর 73 যে রিট মামলা হয়েছে, এখানে তাপস দেববর্মা, বিনোদ দেববর্মা, বিকাশ দেববর্মা, শক্তি দেববর্মা, শঙ্কর চক্রবর্তী, নির্মল কান্তি বিশ্বাস, শৈলী মজুমদার, এরকম এই রিট মামলায় টোটাল 38 জন করেছিল। তারপর 79 একটা হয়েছিল রিট মামলা, যেখানে বজন দাস ও শৈলেন্দ্র দেববর্মা ছিল। সবগুলা কেসের স্ট্রাকচার কিন্তু সেম। 81-এ যেমন অর্ধেন্দ্র শেখর পাল, অনিল কুমার তারক, নাজিম উদ্দিন, হেমন্ত সিনহা, মুকুল দেববর্মা, সন্তোষ চন্দ্র দাস, অর্ণবদীপ পাল, সেরকম আমরা আরো কিছু রিট মামলা হয়েছে। এই রিট মামলায় টোটাল যে রিট আবেদনকারী ছিল তারা ছিল প্রায় 159 জন। সেই রকম 83 হয়েছে বিনোদ মজুমদার, অরূপ কান্তি দাস, সেরকম অনেকগুলো রিট মামলা হয়েছে। অনেক সর্বশিক্ষা সম্মত শিক্ষকরা সরকারের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে। সরকারের বিরুদ্ধে বলবো না, নিজের প্রাপ্য অধিকারের জন্য হাইকোর্টের দরজা টনক করেছে। সেই হাইকোর্ট কিন্তু তাদের মানে প্রতি একটা সুষ্ঠু বিচার করেছে। এখানে স্টেট গভর্নমেন্ট ত্রিপুরা হাইকোর্ট থেকে কিন্তু 1-2 বছর আগে একটা রায় দিয়েছিল যে তাদের রেগুলেশন বিষয়ে। তখন মাননীয় শিক্ষামন্ত্রী কে ছিল? শিক্ষামন্ত্রী ছিল রতনলাল নাথ। একদম চালাক, একদম চতুর, একদম পুরখাওয়া মিনিস্টার, উনি পুরখাওয়া মন্ত্রী। ওনার বুদ্ধির কাছে সর্বশিক্ষা শিক্ষকরা হেরে গিয়েছিল। উনি বুদ্ধি করে স্কিম করে একটা স্কিম চালু করেছে যে সর্বশিক্ষা শিক্ষকরা সেন্ট্রাল স্কিমে চাকরি পেয়েছে, তাদের কিন্তু রেগুলেশন করা যাবে না, কারণ সেন্ট্রাল স্কিম বন্ধ হয়ে গেলে সর্বশিক্ষাও বন্ধ হয়ে যাবে। সর্বশিক্ষাকে রাতে রাতে সমগ্র শিক্ষায় রূপান্তরিত করা হয় এবং বলা হয় বিএড ডিএলএড যাদের আছে তারা টেট দিতে হবে, টেট দিয়ে পাস করলেই তাদের রেগুলেশন করা হবে, তাদের পে স্কেল দেওয়া হবে। তখন কিন্তু সর্বশিক্ষা শিক্ষকরা সেই বঞ্চনা অবসান হয়নি।
সর্বশেষ শিক্ষকতা তখন কি করেছিল, সেই যে স্কিমটা চালু করেছিল চালাক চতুর আমাদের মাননীয় বর্তমান বিদ্যুৎ মন্ত্রী কৃষি মন্ত্রী রতনলাল, সেই স্কিমের বিরুদ্ধে আবার হাইকোর্টে গিয়েছে যে আমাদের রেগুলারেশন লাগবে। আমরা 10 থেকে 20-25 বছর ধরে ত্রিপুরা সরকারি শিক্ষকের মতো পরিষেবা দিয়ে যাচ্ছে, আমরা কেন সমকাজে সমবেতন পাবো না, আমরা কেন লাঞ্ছিত হব, আমরা কেন বঞ্চনার শিকার হবো, সেখানে আমাদের কি ভুল? তখন ত্রিপুরা হাইকোর্ট থেকে জাজমেন্ট দিয়েছে যে টেট কি, টেট কবে এসেছে, ত্রিপুরা রাজ্যে টেট কবে এসেছে 2010-11 থেকে। আর ত্রিপুরাতে প্রথম টেটের এক্সাম শুরু হয়েছে কবে, 14 দিকে। এর আগে তো টেট ত্রিপুরা চালু হয়নি, ত্রিপুরা শিক্ষা অধিকার আইন চালু হয়নি। আর সর্বশিক্ষা শিক্ষকরা কবে চাকরি পেয়েছে, 2004 থেকে 2011 মাঝখানে ম্যাক্সিমাম সর্বশিক্ষা শিক্ষকরা চাকরি পেয়েছে। যখন তারা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে ফর্ম ফিল আপ করে ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেয়েছে, ত্রিপুরা হাইকোর্টে কোশ্চেন, তখন কি টেট ছিল? উত্তর কি, গভর্নমেন্ট থেকে উত্তর কি এসেছে, তখন তো টেট ছিল না, তখন তো টেট ছিল না। তাহলে তাদের ক্ষেত্রে টেটটা প্রযোজ্য নয়, তারা শিক্ষার অধিকার আইনে তারা আসেনি। তারা 2001-এর এনসিটি গাইডলাইন বা ত্রিপুরা সরকার যে 1970 সালে সম্ভবত একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইন্সে তারা চলে এসেছে। অর্থাৎ সর্বশিক্ষা শিক্ষকদের রেগুলেশনের বিষয়ে টেট কোনো ম্যান্ডেটারি বিষয় না, টেট কোনো ম্যান্ডেটারি বিষয় না। টেটের কথা বললে এখানে তাদের আর বোকা বানানো যাবে না, হাইকোর্ট সেটা মেনে নিয়েছে। তাই হাইকোর্ট থেকে যে জাজমেন্টটা এসেছে, জাজমেন্টটা প্রায় 73 পেজের জাজমেন্ট এসেছে। 73 পেজের জাজমেন্ট আমরা এত ডিটেলস করতে যাচ্ছি না, জাস্ট বেসিক ডিটেলসটা যেটা পড়ার আমাদের যে ম্যান্ডেটরি, সেটা এনসিটি 2001-এর গাইডলাইন্স অনুযায়ী ডিএলএড বা বিএড থাকলেই চলে, সেখানে টেটের কোনো ম্যান্ডেটরি নেই। তাছাড়া এনসিটি 2001-এর গাইডলাইন্স কিন্তু ত্রিপুরায় কিন্তু লাগু হয়নি বা চালু হয়নি, তাই সেই গাইডলাইন্সটা এখানে ম্যান্ডেটরি না। অর্থাৎ 2011 আগ পর্যন্ত যারা যারা সর্বশিক্ষা শিক্ষক চাকরি পেয়েছে তারা তখন ত্রিপুরার যে গাইডলাইন্সটা প্রযোজ্য ছিল, সেই গাইডলাইন্স অনুযায়ী তাদের চাকরিটা বৈধ এবং তাদের রেগুলেশনের জন্য তারা পারফেক্ট, এবং তাদের রেগুলেশন করতে হবে উইদিন 3 মান্থ, উইদিন 3 মান্থ তাদের রেগুলেশন করতে হবে। কনক্লুশনে এটাই বলা আছে for the reason as directed above, we are the view that the SSS teacher who are appointed or at least whose recruitment process by the way using advertisement was initiated in between period of P9-2001 to 29/7/2011, অর্থাৎ 2001-এর আমাদের আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাস থেকে 2011 জুলাই মাস অব্দি যে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, যে অ্যাডভার্টাইজমেন্ট মোতাবেক চাকরিগুলো হয়েছিল, তারা সবাই কিন্তু টেটের গাইডলাইনটা আসবে না, তারা সবাই কিন্তু চাকরিগুলো রেগুলেশন হবে। এখন কথা হলো, যারা 2011 জুলাইয়ের পরে জয়েনিং করেছে বা 12-তে জয়েনিং করেছে, তাদের কি হবে? তাদেরও রেগুলেশন হবে, দেখতে হবে অ্যাডভার্টাইজমেন্টটা 19/7/2011 আগে এসেছে কিনা। অ্যাডভার্টাইজমেন্টটা যখন এসেছিল তখন টেট প্রযোজ্য ছিল কিনা সেটা দেখলেই এখানে চলবে। এখানে বলা হয়েছিল রেগুলেশন এনসিটি 2001 classified group of teachers are not required, cannot be insisted upon the qualified but TET either TET or CTET কোনোটাই ম্যান্ডেটরি না for the regulation in the service. The state government is hereby directed to revisit the scheme. ওই যে চালাক চতুর আমাদের মাননীয় মন্ত্রী চাণক্য, ত্রিপুরার চাণক্য বলবো, উনি যে স্কিমটা চালু করেছিল 30/9/2021, এটা আবার রিভাইজ করতে বলেছে, কন্ডিশন মেকিং নেসেসারি প্রভিশন টু দা regulation the above say classified group of teacher whose case passing TET is not necessary. However, the approved authority of the state government will verify individual particular, যারা যারা কেস করেছিল সবাইগুলো ইন্ডিভিজুয়ালি পার্টিকুলার ভেরিফাই করার পর, এফবি পিটিশনার সবাইগুলো ভেরিফাই করার পর, সিমিলারলি যে ক্লাসিফাইড গ্রুপ অফ টিচার যারা কেস করেছে বা যারা কেস করেনি কিন্তু সর্বশিক্ষা শিক্ষক হিসেবে নিয়োজিত, এটা কিন্তু সবার জন্যই বেরিয়েছে, মানে সামারি বা সবার জন্য একটা সার্বজনীন রায় বেরিয়েছে। বলা হয়েছে যারা whether their process have obtained such academic professional qualification in terms of regulation 2001 or any amendment done the order time to time therefore 2001-এর এনসিটি গাইডলাইন্স অনুযায়ী তাদের যাতে রেগুলেশন করে দেওয়া হয় উইদিন 3 মান্থ। কবে? যেদিন জাজমেন্টের কপি বেরিয়েছে এর থেকে, মানে জাজমেন্টের কপি হাতে এসেছে, ধরে নাও জাজমেন্টের কপি হাতে এসেছে 30 জুলাই বা জাজমেন্ট বেরিয়েছে 30 জুলাই, আমরা জুলাই মাসটা বাদিয়ে দিয়ে দিলাম, তাহলে আমাদের যদি 3 মান্থ যদি থাকে, আগস্ট
সেপ্টেম্বর, অক্টোবর, অর্থাৎ অক্টোবর মাসের ভিতর সর্বশিক্ষা শিক্ষকদের কিন্তু রেগুলেশন করতে হবে। সর্বশিক্ষা শিক্ষকদের প্রতি রেগুলেশন করতে হবে। কি বলা হয়েছে এখানে? দ্য এক্সারসাইজ অফ দ্য রিভিজিটিং অর মডিফিকেশন অফ দ্য scheme shall be done within 3 months from the date of issue of the copy of this judgment, and process the scrutiny of the individual particular of the regulation of the eligible teacher in service shall be done within next 3 months. Therefore, এখানে কি বলা হয়েছে? উইদিন 3 মান্থ, উইদিন 3 মান্থ যাতে তাদের রেগুলেশন করা হয়। কি সুন্দর একটা জাজমেন্ট বেরিয়েছে, মানে সত্যি ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরার জন্য গর্ব। এসপিও জনদের জন্য খুব সুন্দর একটা জাজমেন্ট বেরিয়েছিল, যদিও পঞ্চায়েত নির্বাচনে যেটা কার্যকর হচ্ছে না, সেখানে কিন্তু খুব সুন্দর একটা জাজমেন্ট দিয়েছিল এসপিও জনদের জন্য। 7,000 টাকা বেতন দিয়ে সংসার চলে না। ওমকারটা 18,000 টাকা বেতন পায়। ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরি যারা করে তারা 30-40-50,000 টাকা বেতন পায়। এসপিও জনরা এত কম বেতনে কেমনে চলবে? তাদেরও তো সমকাজে সমবেতন দেওয়া দরকার। তারাও কিন্তু জয় হয়েছে, তাদেরও কিন্তু সেখানে জয় হয়েছে, শুধু সময়ের ব্যাপার। আবার এখন হাইকোর্ট মানেনি বলে ঘরে বসে থাকতে তো চলবে না, আবার হাইকোর্টে যেতে হবে, মানহানির হামলা করতে হবে, যে আমাদের রায় মানেনি, আদালত অবমাননার মামলা করতে হবে, রায় মানেনি, তখন আদালতের দৌড়ানি খেয়ে দেখবে সব ঠিকঠাক জায়গায় চলে আসবে। স্বাস্থ্য দপ্তরের জিডিএ কর্মচারী, ডিআরডব্লিউ কর্মচারী আস্তে আস্তে আন্দোলন পথে এগোচ্ছে, হাইকোর্টের রায় মানছে না, সেখানেও কিন্তু সমকাজে সমবেতনটা কার্যকর করতে হবে, সেখানেও কিন্তু গভর্নমেন্ট ফেসে আছে। যদিও অঙ্গনওয়াড়ি কর্মীদের যে তারা গ্র্যাজুইটি পেয়েছে, সেই গ্র্যাজুইটিটা তাদের দেওয়া হচ্ছে না, সে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে গেছে, কিন্তু সেখানে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের সরকার হারবে। যেখানে কর্মচারী স্বার্থ জড়িত, যেখানে কর্মচারীদের বঞ্চনা হচ্ছে, সেখানে সরকার যতই করুক না কেন, সেখানে সরকারের হারতে হবে, হারা ছাড়া আর কোনো রাস্তা নেই। কারণ বঞ্চনা যারা করছে বা যারা বঞ্চিত হচ্ছে তাদের জন্য আমাদের হাইকোর্ট আছে। আশা করি ত্রিপুরা সরকার সমস্ত অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের কথা চিন্তা করবে, কারণ 2018 সালে নির্বাচনের পূর্বে 10 নম্বর প্রতিশ্রুতি ছিল ত্রিপুরা চুক্তিবদ্ধ অনিয়মিত কর্মচারীদের স্টেপ বাই স্টেপ রেগুলেশন করা। সেই অর্ডার মানে নিজের যে অর্ডার বা নিজের প্রতিশ্রুতি সেটাই মানছে না, নিজের প্রতিশ্রুতি খেলাপ করছে। মানে কি, প্রতিশ্রুতি বাস্তবের সাথে কোনো মিল নেই। প্রতিশ্রুতিটা কি আদৌ শুধু নির্বাচনের জন্যই ছিল? নির্বাচনের পরে কি কুস্তিতে বসার পর কি প্রতিশ্রুতি চেঞ্জ হয়ে যায়? তখন কি বাস্তবে প্রতিনিধিত্ব করে কোনো ইচ্ছা প্রকাশ থাকে না? সেটাই এখন দেখার বিষয়। ধীরে ধীরে ত্রিপুরার যে সমস্ত অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী যে জয় হবে, সবাই তাদের যে সম্মান, তাদের যে অধিকার সেটা ফিরে পাবে, এবং গভর্নমেন্ট দিতে বাধ্য সবার সম্মান ফিরে দেওয়া, সবার অধিকার ফিরে দেওয়া। কারণ টাকাটা সরকার নিজের পকেট থেকে দিচ্ছে না, টাকাটা জনগণের ট্যাক্স থেকে, সরকারি কর্মচারীদের ট্যাক্স থেকে, জিএসটি থেকে আদায় করছে, ইনপুট ট্যাক্স আউটপুট ট্যাক্স থেকে আদায় করছে। তাই সবার যা যা প্রাপ্য অধিকার তার সেই প্রাপ্য অধিকারটা তাদের দিতে হবে। হাইকোর্ট সেইভাবে কিন্তু রায়গুলা দিচ্ছে, এবং সরকার দেখার বিষয় 3 মাস এর ভিতর না না করে যায় কোথায় কোথায় সরকার নতুন স্কিম চালু করে পরিকল্পনা করে। এবার তো স্কিমও চালু করতে পারবে না, এবার তো আর চালাকচত শিক্ষামন্ত্রী নেই, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এরকম নেগেটিভিটির দিকে যাওয়ার কোনো পরিকল্পনা আশা করি না নেবে। আশা করি সুপ্রিম কোর্টেও যাওয়ার কোনো পরিকল্পনা নেবে না। তাই সর্বশিক্ষা শিক্ষকদের যেভাবে জয় হয়েছে, সম্মানিত শিক্ষকদের প্রতি সেলুট জানাই। তারা এইভাবে সামনের সারিতে এসে প্রতিনিধিত্ব করে সম্মানিত শিক্ষকরা নিজের জয়, নিজের অধিকারকে ছিনিয়ে নিয়েছে। তারা একটা রাস্তা দেখিয়েছে ত্রিপুরার বঞ্চিত লাঞ্ছিত কর্মচারীদের, যে তোমরাও এইভাবে আন্দোলন বা হাইকোর্টের দরজা টনক নড়ো, তোমাদের বঞ্চনারও অবসান হবে। কারণ ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরার গর্ব। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।